প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। একটি প্রশ্ন দিয়ে এই এপিসোড শুরু করছি। আপনারা কি কখনো শুনেছেন যে সরকারি দলের কোনো এমপি দলের সমালোচনা করছেন, সরকারের সমালোচনা করছেন এবং সেই সমালোচনায় সন্তুষ্ট হয়ে বিরোধী দল টেবিল চাপড়াচ্ছেন? শুনেননি? গতকাল বৃহস্পতিবার 25 জুন বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে একটি নজির স্থাপিত হলো। আরেকটি নজির। অসংখ্য নজিরবিহীন ঘটনা ইদানিং জাতীয় সংসদে ঘটছিল, তো গতকাল তেমনি আরেকটি নজির আমরা দেখতে পেলাম। আর সেটি স্থাপন করলেন অর্থনীতিবিদ এবং হবিগঞ্জ 1 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জনাব রেজা কিবরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, রেজা কিবরিয়া কথা বলছিলেন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশগ্রহণ করে তিনি বক্তব্য রাখছিলেন। আর সেই বক্তব্য মন্ত্রমুগ্ধ করেছে সরকারি দলের সদস্যদের তো বটেই, বিরোধী দলের সদস্যদেরও। আসলে সরকারি দলের সদস্যদের কিছুটা বিব্রত করেছে এবং বিস্মিত করেছে, আর উচ্ছ্বসিত করেছে, উৎফুল্ল করেছে বিরোধী দলের সদস্যদের। তো এইটি কোনো পরিকল্পিত বিষয় ছিল না যে নিজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বক্তব্য, এরকম কিছু ছিল না। এটি ছিল একটি সৎ বক্তব্য, একজন অর্থনীতিবিদের নির্মোহ অর্থনীতি বিশ্লেষণ। আর আসলে তিনি শুধু জাতীয় সংসদকে অবগত করেননি অর্থনীতি সম্পর্কে, তিনি পুরো জাতির সামনে অর্থনীতির একটি সহজ পাঠ রেখে দিলেন, যে কারো এই অর্থনীতি বুঝতে সহজ হবার কথা। যখনই অর্থনীতি বিষয়টি আমরা শুনি, আমরা যখন থিওরিটিক্যালি চিন্তা করি, আমরা অনেকেই অনীহা প্রকাশ করি এই বিষয়ে জানতে, কারণ এটি একটি কাঠখোট্টা বিষয়। অর্থনীতির নাম নিলেই নানা রকম শ্রেণীবিন্যাস সেখানে চলে আসে। কখনো শুনি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি, এইসব টার্ম শুনলে আমরা আগ্রহ হারিয়ে ফেলি বিষয়টি জানবার। তো গতকাল তিনি যেভাবে ব্যাখ্যা করলেন সব কিছু, বিশেষভাবে এই সরকারের পরিবেশিত এবং প্রস্তাবিত বাজেট, তাতে করে আমাদের অনেকের কিন্তু অর্থনীতি বোঝার বিষয়টি এবং বাজেট বোঝার বিষয়টি অনেকখানি সহজ হয়ে গেল আমাদের অনেকের জন্য। তার আগে বলে নেওয়া ভালো, আমি তার আলোচনায় যাচ্ছি এবং সেটির বিশ্লেষণে। প্রিয় দর্শক শ্রোতা, এই রেজা কিবরিয়া, তাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে বিগত বছরগুলোতে। অনেকেরই আমাদের জানা আছে তিনি আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক মন্ত্রী এএমএস কিবরিয়ার সন্তান, যিনি নিহত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল গ্রেনেড ছুড়ে। সেই বিষয়টির এখনও সুরাহা হয়নি। তো তার বাবা ছিলেন অর্থনীতির পণ্ডিত। তো ওয়ার দি সান অব ওয়ার দি ফাদার, তিনিও কিন্তু সেই জায়গাটি নিয়েছেন অর্থনীতির দিক থেকে অন্তত। আর যদি আপনার জানা না থাকে, তিনি পড়াশোনা করেছেন অক্সফোর্ডে, অর্থনীতিতে পিএইচডি করেছেন এবং এমফিলও করেছেন অক্সফোর্ড থেকে। তিনি পড়াশোনা করেছেন কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে, তিনি পড়িয়েছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি খণ্ডকালীন অধ্যাপনা করেছেন। অর্থনীতির এই পণ্ডিত আইএমএফে কাজ করেছেন দীর্ঘদিন। তো তিনি তার বক্তব্য শুরুই করেছিলেন এইভাবে যে অর্থনীতি বিষয়ে বা অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট খাতে আমার কর্ম অভিজ্ঞতা 45 বছরের, আর সেই 45 বছরে আমি কাজ করেছি 35টি দেশে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের যদি জানা না থাকে, ইনকেস একটু অবাক হওয়ার মতো তথ্য সেটি, তিনি পাপুয়া নিউগিনি সরকারের অর্থনীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার একটি কনসালটেন্সি ফার্মে, যেটি বিশ্বব্যাপী অর্থনীতি বিষয়ে কনসালটেন্সি দিয়ে থাকে, সেইটির প্রিন্সিপাল ইকোনমিস্ট ছিলেন। তো আরও একাধিক দেশে তিনি অর্থনীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, অর্থাৎ অন্য দেশের অর্থনীতি গঠনে তিনি সাহায্য করেছেন, অর্থনৈতিক সংস্কারে তিনি সাহায্য করেছেন অন্য দেশের, যেই দেশের মানুষেরা তার মেধাকে মূল্যায়ন করতে পেরেছিলেন। তো সেই মানুষটি রেজা কিবরিয়া। রাজনীতি বিষয়ে তার অনভিজ্ঞতা আছে, সেটি গত কয়েক বছরে ফুটে উঠেছে। অনেকে হয়তো বলবেন তিনি পোল্ট্রিবাজ, তিনি 7-8 বছরে 3-4টি দল বদল করেছেন, সেটি নিয়ে বিতর্ক চলতে পারে। তবে সেখানে কথা আছে, সেটি হতে পারে তিনি রাজনীতি বোঝেন না, অর্থনীতি ভালো বুঝেন, কিন্তু রাজনীতি বিষয়ে যে
কুটচাল, রাজনৈতিক কুটচাল। রাজনীতি করতে গেলে বাংলাদেশের যে কানিংনেস দরকার সেটি তার মধ্যে নেই, নাও থাকতে পারে। কারণ তিনি বেসিকলি একজন IMF-এর আমলা, একজন শিক্ষক, একজন গবেষক, একজন অর্থনীতিবিদ। সো রাজনৈতিক কুটচাল তিনি নাও বুঝতে পারেন, তো সেটি তার ক্ষেত্রে ঘটতে পারে। তো যাই হোক, সেই প্রসঙ্গ বাদ দিয়ে তার জায়গাটি নিয়ে কথা বলবো। সো অনেকের ধারণা ছিল যে বিএনপি সরকারে তিনি হবেন অর্থমন্ত্রী। কোনো অজ্ঞাত কারণে সেটি ঘটেনি। তার মতো একজন কোয়ালিফাইড লোক, একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, এবং যিনি তার অর্থনৈতিক কৌশল কাজে লাগিয়ে অন্যান্য দেশের অর্থনৈতিক সংস্কার সাধন করেছেন, এই মানুষটি কোনো মন্ত্রণালয় নেই, অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় নাই বা হলো, অর্থমন্ত্রী তিনি হননি, ফাইন। অন্য কোনো জায়গায় সরকার তাকে কার্যকরভাবে কাজে লাগাতে পেরেছে কিংবা চেয়েছে, সেটি কিন্তু আমাদের মনে হয়নি। যাই হোক, তিনি কি বললেন গতকাল? সো তিনি তার কাজের অভিজ্ঞতা উল্লেখ করে বলছিলেন যে আমাদের ব্যাংকিং খাতের সমালোচনা করছিলেন তিনি, যে বাংলাদেশের ব্যাংকিং খাত অদক্ষ। তিনি যে টার্মগুলো ব্যবহার করছিলেন, এই ব্যাংকিং খাত এফিশিয়েন্ট না কিংবা ইনএফিশিয়েন্ট, দক্ষ কিংবা অদক্ষ, এগুলো বোঝাবার জন্য তিনি সেই টার্মগুলো ব্যবহার করছিলেন। এবং তিনি বলছিলেন যে আমাদের যদি মূল্যস্ফীতিকে সত্যিকার অর্থে কমাতে হয়, ইনফ্লেশন যেটিকে বলি আমরা, তাহলে আমাদের বিশেষ কয়েকটি জায়গায় মনোযোগ দিতে হবে। কারণ মূল্যস্ফীতি কোনো একক ফ্যাক্টর না, কোনো একটি এলিমেন্টের জন্য সেটি ঘটে না। তো তিনি বলছিলেন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আয় বৈষম্য কমানো ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। তিনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছিলেন, টেকসই উন্নয়ন। আর সেটির জন্যে এই সবগুলো জায়গা টাচ করতে হবে কোনো একটি সরকারকে। সেটি কি? ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনয়ন, যা এই মুহূর্তে ঘটছে না। বিপরীত বিষয়টি বাংলাদেশে আমরা ঘটতে দেখছি। তিনি আরও বললেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, আয় বৈষম্য কমাতে হবে, যেটিকে আমরা আজকাল আন্তর্জাতিকভাবে এটি নিয়ে অনেক কথা হয়, ইনকাম ডিসপ্যারিটি বলি আমরা, আয় বৈষম্য, ধনী এবং গরিবের প্রভেদটি অনেক বড় হয়ে উঠেছে। সেই বিষয়টিতে তিনি আলোকপাত করেছিলেন। তিনি আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেছেন, যেটি আমাদের সাধারণ মানুষ হিসেবে অর্থনীতির এই বিষয়গুলো আমরা কখনো সেভাবে খেয়াল করি না কিংবা করিনি, আমাদের বোঝাও হয় না সেভাবে। তিনি বলছিলেন জনগণের কাছ থেকে ব্যাংকগুলো আমানত নেয় 5% সুদ দিয়ে তাদেরকে, অর্থাৎ বছরে কোনো আমানতকারী কোনো ব্যাংকে টাকা রাখলেন, সেই ব্যাংক টিপিক্যালি তাকে শতকরা 5% হারে সুদ দেয়। অর্থাৎ 1 লাখ টাকা কেউ কোনো ব্যাংকে রাখলেন, তো 5% হারে এক বছরে তার 1 লাখ টাকার সঙ্গে 5,000 টাকা যোগ হয়। আর সেই টাকাই, অর্থাৎ জনগণের কাছ থেকে গ্রহণ করা সেই ডিপোজিট কিংবা আমানত, যখন ঋণ আকারে কাউকে দেওয়া হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে, তখন ইন্টারেস্ট রেট গিয়ে দাঁড়ায় 14 থেকে 16%। তো তিনি বলেছেন এই যে সুদের হার, ইন্টারেস্ট রেট, কোনো দক্ষ ব্যাংকিং সিস্টেমে এটি হতে পারে না। তিনি বলেছেন আমানতকারীদের যেই হারে সুদ দেওয়া হয় 5%, ঋণ দেবার সময় সেই সুদটি হতে হবে এর কাছাকাছি 6% পর্যন্ত হতে পারে, এরকম তিনি বলেছেন। যদি না হয় তাহলে সেটি একটি অদক্ষ ব্যাংকিং ব্যবস্থা। এবং তিনি এটিও অ্যাড করেছেন যে সৎ ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না। আপাত দৃষ্টিতে এই সবগুলো কথা তার দলের বিরুদ্ধে যাচ্ছে, বিএনপি সরকারের বিরুদ্ধে যাচ্ছে, তাদের অর্থ ব্যবস্থাপনার বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আসলেই তার উদ্দেশ্যটি এই ছিল না। তিনি সরলভাবে অর্থনীতি ব্যাখ্যা করছিলেন। এখন দেশের যে বিরাজমান পরিস্থিতি অর্থনীতি নিয়ে, ব্যাংকিং সেক্টর নিয়ে, তিনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। আর বাজেট আলোচনায় এগুলোই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আলোচনা। বাজেট আলোচনায় কারো প্রশংসা করা, কারো তোষামত করা, কারো মোসাইবি করা, কারো পা চাটা, যেটি আমরা দেখি সরকার দলীয় অন্যান্য এমপিদের মধ্যে, তারা শুধু পা চাটবার জন্য ফ্লোর নিচ্ছেন। বেশিরভাগ সাংসদের এমনকি মনেও থাকছে না যে তারা বাজেট বিষয়ক সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেছেন। তারা কথা বলছেন অন্য বিষয়ে, এমনকি পুরো আলোচনা শেষ করছেন বাজেট বিষয়ে একটি শব্দ উচ্চারণ না করে। হাস্যকর। তো সেই হাস্যকর বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে তিনি ধরিয়ে দিলেন বাজেট বিষয়ে তার এই জ্ঞানগর্ভ অথচ সহজ সরল ভাষায় পরিবেশিত গতকালকের এই বক্তব্য দিয়ে। তো তিনি আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা। সেগুলো ছিল খেলাপি ঋণের বিষয়ে তিনি কথা বলছিলেন, লোন ডিফল্ট নিয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন ঋণ খেলাপের প্রকৃত চিত্রটি আড়াল করবার চেষ্টা করা হচ্ছে। আগের সরকারগুলো করেছে, এই সরকারও করছে, আর সেটি আমরা সম্প্রতি বুঝতে পেরেছি। সংসদে দাঁড়িয়ে যেই বিষয়ে তার কথা বলবার কথা না, এটি তার এরিয়া না,
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে এই সংসদে বাই ডেফিনিশন, অথবা যদি এইভাবে বলি গ্রামাটিক্যালি স্পিকিং, কোনো ঋণ খেলাপি নেই, ঋণগ্রস্ত ব্যক্তি আছেন অনেক। হ্যাঁ, কথার মার পেছে তিনি ঠিকই বলেছেন, ভুল বলেননি, কিন্তু আসলে তারা প্রত্যেকে ঋণ খেলাপি। নির্বাচনের আগে তারা ঋণ পুনঃতফসিল করে কোনোভাবে মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করে পার্টি নমিনেশন নিয়েছেন এবং ইসির ক্রাইটেরিয়া পার হয়ে নমিনেশন পেয়ে তারা এখন সংসদ সদস্য। এবং যদিও সালাউদ্দিন আহমেদ বলেছেন কোনো ঋণ খেলাপি নেই, কিন্তু টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিচ্ছে ভিন্ন তথ্য। টিআইবির সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, তাদের গবেষণা তথ্যে উঠে এসেছে, এই সংসদের সংসদ সদস্যদের মধ্যে, সরকার দলীয় বিএনপি দলীয় সংসদ সদস্যদের মধ্যে 62.02% ঋণ খেলাপি। তো একটি সংসদের 62.2% সদস্য যখন ঋণ খেলাপি হন, তখন সেই সংসদ নিয়ে, সেই সংসদের গৃহীত আর্থিক ব্যবস্থাপনা নিয়ে, ব্যাংক খাতের সংস্কার নিয়ে দেশের মানুষ কি আশা করতে পারেন? আদৌ কোনো আশা কি করতে পারেন? তো সেই নির্মমতাই কিন্তু ফুটে উঠেছে গতকালকের রেজা কিবরিয়ার সেই বক্তব্যে। তো তিনি আরও বলছিলেন যে আমরা বাংলাদেশে ঋণ খেলাপের সংজ্ঞাই পাল্টে ফেলেছি, ডিফল্ট সিস্টেমের সংজ্ঞা পাল্টে ফেলেছি তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে আগে 90 দিন ধরে যদি কেউ, কোনো সংস্থা, কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ যদি পরিশোধ না করতেন 90 দিন পরে সেই ঋণটিকে খেলাপি ঋণ হিসাবে গণ্য করা হতো। তো সংজ্ঞা পাল্টে আমরা এখন 1 বছর পর্যন্ত ঋণ না দিলে 1 বছর পরে গিয়ে আমরা সেই ঋণকে বলছি ডিফল্টেড লোন বা খেলাপি ঋণ। এই কথাটি তিনি উল্লেখ করতে কিন্তু ভুলেননি। আর এই বক্তব্য সরাসরি তার দলের ঋণ খেলাপি সংসদ সদস্যদের বিরুদ্ধেই কিন্তু গিয়েছে, এবং প্রকারান্তরে দলের বিরুদ্ধে, যদিও তার সেটি উদ্দেশ্য ছিল না, এবং এই বক্তব্য কোনো অর্কেস্ট্রেটেড অ্যাটাকও ছিল না সরকারি দলের উপর। আচ্ছা, তিনি আরও চমৎকার একটি বিষয় বলেছেন আয় বৈষম্যের কথা বলতে গিয়ে। সো ইনকাম ডিসপ্যারিটি বা আয় বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছিলেন, এমনকি তার বাবার একটি উদাহরণ তিনি দিচ্ছিলেন, যে তার বাবা সরলভাবে অর্থনীতির একটি বিষয়, এই এম এস কিবরিয়ার কথা বলছি, মরহুম, তিনি নিহত হয়েছিলেন। তো সেই সরল ব্যাখ্যাটি, সরল শিক্ষাটি থেকে তিনি উদ্ধৃতি দিয়ে তিনি বলছিলেন যে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী অতিরিক্ত আয় পেলে তারা সেই টাকার বেশিরভাগ কিংবা পুরোটাই ব্যয় করে। উদাহরণ দিয়ে বলছিলেন যে একজন দরিদ্র ব্যক্তি যদি 100 টাকা আয় করেন, দেখা গেল দিন শেষে তিনি 100 টাকায় ব্যয় করে ফেলছেন, কারণ তাকে ব্যয় করতে হয়। আচ্ছা, ফলে এই যে তিনি ব্যয় করছেন, আর যদি দরিদ্র জনগোষ্ঠীর ইনকাম বাড়ে, তাহলে তারা এই টাকা পুরোটাই কিংবা বেশিরভাগ ব্যয় করেন, আর তাতে করে অর্থনীতিতে একটি পজিটিভ ভাইব তৈরি হয়, ইতিবাচক ফল আমরা দেখতে পাই অর্থনীতিতে। আর ধনীদের হাতে যদি ইনকাম বাড়ে, ইনকাম আসে, টাকা বেশি উপার্জন করতে পারেন, তারা সেই টাকা ব্যয় নাও করতে পারেন, কারণ তাদের সেই মৌলিক মানবিক চাহিদা বহু আগেই পূরণ হয়ে থাকে। ফলে সব টাকাই তাদের ব্যয় করতে হয় এমন কোনো বিষয় নেই। হয় টাকা তারা পাচার করেন, না হলে টাকা জমিয়ে রাখেন। তিনি পাচার করা সম্পর্কে কিছু বলেননি, এটা আমি অ্যাড করেছি, আসলে তাই হয়। আচ্ছা, এবং তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমাদের বিনিয়োগ যদি হয় বিলাসবহুল 7000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে কিংবা ঝাঁ চকচকে শপিং মলে, তাহলে সেইটি অর্থনীতিতে তেমন অবদান রাখে না, অর্থনীতিতে এই বিনিয়োগের কোনো ইতিবাচক প্রভাব পড়ে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেজন্য আমি বলছিলাম অর্থনীতির একটি সহজ পাঠ, একটি ইজি লেসন, ইকোনমিক্স মেড ইজি, তিনি গতকাল আমাদের সামনে হাজির করলেন। সো আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করেছি তার সেই বক্তব্য, এবং আমি বিশ্বাস করি আপনাদেরও ভালো লেগেছে। সবচেয়ে প্রণিধানযোগ্য বিষয় এই আলোচনায় সেটি হলো একজন সরকারি দলের এমপির এমন কিছু বিষয় আলোচনা করা যেটি তার দলকে কোনো না কোনোভাবে, পরোক্ষভাবে হলো তার দলকে আঘাত করছে, তার দলের বিরুদ্ধে যাচ্ছে। আর এই সৎসাহস খুব কম সংসদ সদস্যের আছে, কারণ তারা তাদের এমপি পদটি নিয়ে ভয় পান। কারণ কেউ এমপি হয়েছেন কিছু করে কমবে খাবার জন্যে, এই পদটি তাদের খুব দরকার, ভবিষ্যৎ গঠন করবেন তারা এই পদে, ইনভেস্টমেন্ট হিসেবে নিয়েছিলেন, তারা এখন ROI এর জন্য অপেক্ষা করছেন, যেটিকে আমরা বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্ট করেছেন, ইনভেস্ট করে অনেকেই এমপি হয়েছেন। কিভাবে হয়েছেন আমি জানি না। সম্প্রতি রুমিন ফারহানা, যিনি আগে বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন, এখন স্বতন্ত্রের সংসদ সদস্য রুমিন ফারহানা, সবসময় তিনি উচ্চকণ্ঠ, দুর্নীতি এবং অন্যান্য বিষয়ে স্পষ্ট বাক। তো তিনি সম্প্রতি বলছিলেন নমিনেশনের আগে যখন বস্তায় বস্তায় টাকা আসে, তখন নমিনেশনের প্রার্থী পাল্টে যায়।
তো তিনি হয়তো দায়িত্ব নিয়েই কথাটি বলেছিলেন, সরকারি দল থেকে তেমন প্রতিবাদ আসেনি। আর এই বিষয়ে তাকে আইনের আওতায় দাঁড় করানো যায়নি, এই দুঃসাহস বিএনপি করবে না। তো এটি বাস্তবতা, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতির এটি বাস্তবতা। আর না হলে একটি দেশের, একটি সংসদের এবং বিশেষভাবে একটি অভ্যুত্থান উত্তর বাংলাদেশে সংসদ সদস্যদের মধ্যে 62.02% সদস্য ঋণ খেলাপি, এটিও আমাদের দেখতে হচ্ছে। এটি বাস্তবতা। সেই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিএনপির সংসদ সদস্য এবং যোগ্যতম সংসদ সদস্য রেজা কিবরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।